নমস্কার বন্ধুরা, আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত তীর্থযাত্রা। মেঘনার জল কালি দহের মতো কালো 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 ঘূর্ণি যেন সাপের মতো কুণ্ডলি পাকাচ্ছে। টলমল করে উঠেছে এত বড় ভাউলে নৌকাখানা। নরোত্তম বললে, হুঁশিয়ার ভাই, হুঁশিয়ার। কঠিন মুঠোতে হালের আগা আঁকড়ে ফরিদ মাঝি তাকালে আকাশের দিকে। উত্তরে যেখানে তীর তটের কাছে গাংশালিকের ঝাঁক উড়ে বেড়াচ্ছে, আর নিরবচ্ছিন্ন খানিকটা সবুজ অরণ্যকে দেখা যাচ্ছে ঝাপসাভাবে, ঠিক ওইখানে পেঁজা তুলোর মতো মেঘের রাশ জমে উঠেছে। ফরিদ মাঝি জানে লক্ষণটা ভালো নয়। কালো কালিন্দির মতো মেঘনার জল থেকে কালীয় নাগের বিষ নিঃশ্বাস ছড়িয়ে পড়ে যে কোনো মুহূর্তে ওই হাসির পাখার মতো মেঘ কোষ্টি পাথরের রং ধরে দিক দিগন্তকে গ্রাস করে ফেলতে পারে। তারপর মাতাল মেঘনা তো রইলই। ঘূর্ণির আকর্ষণে ভাউলে নৌকা থরথর করে কাঁপছে। নিজের অজ্ঞাতেই নরোত্তমের একখানা হাত চলে গেছে মলিন পৈতার গুচ্ছের ভিতরে। না, নিজের প্রাণের ভয় করে না নরোত্তম। জীবন তো পদ্মপত্রে শিশির বিন্দুর মতো, একদিন টপ করে ঝরে যেতে পারে। দেহতত্ত্বের গানে বলেছে, ধুলোর দেহ একদিন ধুলো হয়ে যাবেই। কালের অনিবার্য করাল স্পর্শকে কেউ অতিক্রম করতে পারবে না কোনোদিন। ধুলো না হয়ে দেহটা জলে জলাঞ্জলি হয়ে গেলেও নরোত্তমের দিক থেকে আক্ষেপ নেই কিছু। কিন্তু এতগুলো প্রাণীকে জলে ডুবিয়ে মারলে যে মহাপাতক এসে তার উপর বর্ষাবে, তার জন্যই নরোত্তম খুব বেশি পরিমাণে চিত্তচাঞ্চল্য বোধ করছে। ও মাঝি ভাই, হুঁশিয়ার! দেখো, সব শুধু জলে ডুবিয়ে মেরো না যেন। ক্যাচ! নৌকাটাকে একটা ঝাঁকুনি দিয়ে হাল ঘুরে গেল। বিন্দু বিন্দু ঘামে ফরিদের দুহাতে কঠিন মাংসপেশি দুটো জ্বলছে, শক্তি আর আত্মবিশ্বাসের প্রতীক। করকরে ভাঙা গলায় ফরিদ বললে, তুমি চুপ করে বসো না ঠাকুর, 5 পীরের নাম নিয়ে পাড়ি ধরেছি, যা করবার আল্লাহ করবেন। ফরিদের মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল নরোত্তম। লোকটা দেখতে কুৎসিত, শুধু কুৎসিত নয়, ভয়ঙ্কর। পুরু পুরু প্রকাণ্ড ঠোঁট দুটো কাতলা মাছের মতো বাইরের দিকে ঝুলে পড়েছে। অসংখ্য লাল লাল শিরায় রেখাঙ্কিত চোখে যেন একটা ক্ষুধার্ত বন্য জন্তুর পিঙ্গল হিংস্রতা। গালে আর কপালে রাশি রাশি ব্রণের ক্ষত চিহ্ন। নিষ্ঠুর উদ্দাম মেঘনার সঙ্গে যেন কোথায় ঘনিষ্ঠ সাদৃশ্য আছে লোকটার। কিন্তু 5 পীর! বিশাল মেঘনার দিকে তাকিয়ে যেন আশ্বাস পায় না নরোত্তম। শুধু 5 পীরেই কুলোবে না, এই নদী পাড়ি দিতে 33 কোটি দেবতার দরকার, নইলে 49 পবনকে ঠেকাবে কে? একটা বরুণ মন্ত্র জানা থাকলে সুবিধা হতো, জপ করা যেত এই সময়ে। ময়লা পৈতার ভেতরে নরোত্তমের আঙুলগুলো চঞ্চল হয়ে উঠল। নৌকায় অনেকগুলো প্রাণী, সবাই মিলে তারস্বরে কোলাহল জুড়ে দিয়েছে। নরোত্তমের মেজাজ আরো বেশি করে বিগড়ে গেল। একা কত দিক সামলানো যায়? ভাদ্রের ভরা গাং, আকাশে শরতের নীলাঞ্চল মায়া ছড়িয়েছে। দূরে আধো ডুবো চরের উপরে চিকচিক করছে সোনা মাখানো বালি। স্তবকে স্তবকে ফুটে উঠেছে কাশের ফুল। পাড়ের কাছে গাং শালিকের ঝাঁক উঠছে। আশ্বিন আসন্ন। পূর্ব বাংলার নদী দিয়ে এই সময়ে চলাচল করে অসংখ্য ভাউলি নৌকো, নরোত্তমের এই নৌকাখানার মতো। ঘরে ঘরে দুর্গাপূজা, আনন্দ মুখরিত শারদীয়ার আয়োজন।
দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা বড় বড় নৌকায় বোঝাই দিয়ে পাঁঠা বিক্রি করতে আনে। মহিষমর্দিনী চণ্ডিকার মহাপ্রসাদ। কিন্তু ১৩৫০ সালের আশ্বিন মাস, বাংলার সীমান্তে যুদ্ধের মেঘ ঘনিয়েছে। মেঘনার উত্তর দিগন্তে মহানাগের বিষ নিঃশ্বাসের মতো এসেছে সর্বগ্রাসী দুর্ভিক্ষ। ভাঙা চণ্ডীমণ্ডপে সাপ আর শেয়াল এসে বাসা বেঁধেছে। বোধনতলায় ছড়িয়ে আছে নরমুণ্ড। দেবী এবার আদৌ মর্তে আসবেন কিনা পঞ্জিকায় উল্লেখ নেই, কিন্তু তার দোলা চৌদোলা যে থেকে আগে থেকেই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সে সম্পর্কে সন্দেহ করবে কে? শাস্ত্র বলেছে ফল মরকং। তাই পাঁঠার নৌকায় এবার পাঁঠা নেই। এবার নতুন পদ্ধতিতে দেবী পূজার ব্যবস্থা। শহরের পূজা মণ্ডপে ৩০ লক্ষ মানুষের রক্ত স্বর্ণযজ্ঞের আহুতি। বাংলার ঘরে ঘরে মঙ্গলদ্বীপের শিখা নিভে গেছে। ছায়াকুঞ্জের নিচে সোনার পল্লীতে কল্যাণী গৃহবধূর কাকন আজ আর ছল ভরে বেজে উঠছে না। ব্ল্যাক আউটের দিনেও নিভে যাওয়া তুলসীতলায় প্রদীপ সহস্র ছটায় বিচ্ছুরিত হচ্ছে মহানগরীর গণিকা পল্লীতে। সন্ধ্যা শঙ্খের শেষ পরিণতি হয়েছে ঘুঙুরের শব্দে, হারমোনিয়ামের বেতালা মত্ততায়, মাতালের জড়িত চিৎকারে। যুদ্ধের কন্ট্রাক্ট যাদের রাতারাতি গৌরী সেনের ভাণ্ডার খুলে দিয়েছে, আজ সোনার বাংলা তাদের কাছে প্রতিফলিত হয়েছে সোনালি মদের ফেনিল পাত্রের ভেতরে। নূতন পুজোর নতুন ব্যবস্থা। দেবী আর ভোলা মহেশ্বরের ভিখারিণী গৃহিণী নন। কুল ত্যাগ করে তিনি কুবেরের অঙ্কলক্ষ্মী হয়েছেন। বাংলার নারীত্বও তাই আজ বিশ্বমাতা দৃষ্টান্তকে অনুসরণ করেছে। যাজন যজন নরোত্তমের পৈতৃক ব্যবসা নতুন কালের হাওয়ায় তার রূপান্তর ঘটেছে। পাঁঠার নৌকায় একদল নারী বোঝাই নিয়ে নরোত্তম বিক্রি করতে চলেছে শহরে। শ্মশান বাংলার গ্রামে গ্রামে রিক্ত মহেশের দীর্ঘ নিঃশ্বাস ঘূর্ণি হাওয়ায় কেঁদে বেড়াচ্ছে। নৌকার ভেতরে কলহ, কোলাহল আর দাপাদাপি। ভাউলেখানা বাঁদিকে কাত হয়ে পড়ল। বলিষ্ঠ মুঠিতে নৌকার হালে মোচড় দিয়ে ফরিদ বললে, তোমার সওয়ারিদের একটু থামাও না ঠাকুর, যে হট্টগোল বাঁধিয়েছে, ঝড় আসবার আগেই ওরা ডুবিয়ে দেবে দেখছি। ছইয়ের ভেতর মুখ বাড়িয়ে দিলেন নরোত্তম। এই কি হচ্ছে ওখানে? একটু ক্ষান্ত হয়ে বসো না সবাই। কিন্তু ক্ষান্ত হবার মতো মনের অবস্থা নয় কারোর। ১৩ থেকে ৩০ পর্যন্ত নানা বয়সের এক দঙ্গল মেয়ে, তাদের সঙ্গে সঙ্গে ভাদুড়ের ছানার মতো ঝুলে রয়েছে ৩-৪টি শিশু। নরোত্তমের মতে এরা নিতান্তই অনাবশ্যক বোঝা, কিন্তু বর্জন করবার উপায় নেই। কালো কালো জীর্ণ দেহ কতগুলো মানবের সমষ্টি। দেখলে বাৎসল্য জাগে না, পা ধরে টেনে ফেলে দিতে ইচ্ছা করে মেঘনার অথই জলের মধ্যে। আরও যত বিড়ম্বনা ওই অপগণ্ডগুলোকে নিয়েই। ছোট ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে প্রাণপণে চিৎকার করছে সরলা। ছেলেটার অঙ্গ সংস্থান দেখলে মনে হয় কারুর অসতর্ক খেয়াল কালো চামড়ায় ঢাকা অসংলগ্ন কতগুলো অপরিণত অবয়বকে জুড়ে দিয়েছে একসঙ্গে। ঘাড়ে পিঠে দগদগ করছে ঘায়ের চিহ্ন। চোখ মেলে সেদিকে তাকিয়ে থাকলে ঠেলে যেন বমি আসতে চায়। কিন্তু ওই বিকৃত জীবনটাকেই ঐকান্তিক ক্ষমতায় আঁকড়ে রেখেছে সরলা। বাইরের এতটুকু কাঁটার আঁচড় অবধি যেন সইতে দেবে না।
তুমি এর বিচার করো ঠাকুর। অমন ভালো মানুষ সেজে বাইরে বসে থাকলে চলবে না। কি বিচার করব আবার? খেকিয়ে উঠল নরোত্তম। জোর হাত করে বলছি, জিভে শান দেওয়াটা একটু বন্ধ রাখো সকলে। শুকনো ডাঙায় উঠে যত খুশি চেঁচিও, কিন্তু এখন। সরলা কিন্তু থামতে চায় না। অদ্ভুত গলা, কানের মধ্যে শানিত হয়ে বিঁধে যায় এসে। মাথার রুক্ষ চুলগুলো ঘাড়ের দুপাশে গোছায় গোছায় ভেঙে পড়েছে, যেন রক্ষাচণ্ডীর মূর্তি। দেখে নরোত্তমের ভয় করে। জানি জানি, সুখীর উপরেই তোমার যত নেক নজর। ওকে একটা কথা বলতে গেলেই তোমার বুক চড়চড় করে ফেটে যায়। অতই যদি এক চোখ হবি, তাহলে ওকে নিয়ে মনের সাথে নৌকা বিলাস করলেই তো পারো। সবগুলোকে এক নৌকায় ঠেলে তুলেছ কেন? আহা হা, থামো না। কেন এমন চিৎকার করছো? থামো না। গলার স্বর শান্ত আর কোমল করবার চেষ্টা করলে নরোত্তম। বোঝই তো সব, একসঙ্গে চলাফেরা করতে গেলে। আর চোখে নরোত্তম তাকালো সুখীর দিকে। 18-19 বছরের সুশ্রী মেয়ে, যাতে জেলে, কিন্তু মুখে স্ত্রী ছাঁদ দেখলে সে কথা মনে হয় না কারো। বাইরে নৌকোর গায়ে কালো জল খেলা করছে, তার নির্নিমেষ চোখ দুটো নিবদ্ধ হয়ে আছে সেই জলের উপর। নিজের ভেতরেই যেন একান্তভাবে নিমগ্ন হয়ে আছে সে। তাকে কেন্দ্র করে এত কলহ আর কোলাহল কিছুই যেন তার কানে যাচ্ছে না। দেখে অদ্ভুত একটা মায়া হলো নরোত্তমের। মেয়েটার ভেতরে এমন একটা কিছু আছে যা সমস্ত মনকে অকস্মাৎ যেমন ব্যথিত তেমনি পীড়িত করে তোলে। কিন্তু কি করতে পারে নরোত্তম? ব্যবসা ব্যবসায়ী, তার উপরে কারো কোনো কথা চলে না। সরলার চিৎকারের কিন্তু বিরাম নেই। খামোখা খামোখা আমি চেঁচিয়ে মরছি না? জিজ্ঞেস করো না তোমার ওই আদরের সখীকে। আমার ছেলের গায়ে ঘা, আমার ছেলে মরে যাবে। তোর গায়ে ঘা হোক হারামজাদি, তুই মর মর মর। মটমট করে আঙুল মটকাবার শব্দ কানে এলো। সরলার চোখ রাক্ষসীর মতো জ্বলছে। চমকে ছইয়ের বাইরে গলা টেনে নিলে নরোত্তম, যেন সরলার অভিশাপটা সাপের ফণার মতো উদ্যত হয়ে উঠে ফোঁস করে তারই বুকে একটা ছোবল মারবে। দুর্বল গলায় নরোত্তম বললে, যাচ্ছ একটা ভালো কাজে, কালীঘাটে মা কালীর দরবারে, কিন্তু যা আরম্ভ করেছ তাতে মাঝগাঙে নাও ডুবিয়ে তবেই তোমরা ছাড়বে। হালের মাচায় ফরিদ মাঝি পাথরের মূর্তির মতো বসে আছে নিশ্চল হয়ে। উত্তরের আকাশে পেঁজা তুলোর মতো যে মেঘের টুকরোটা দেখা দিয়েছিল, হাওয়ার মুখে আবার যেন তা দিকচিহ্নহীন নীলিমার বুক পেয়ে মিলিয়ে গিয়েছে। গাং শালিকের ঝাঁক চক্রাকারে ঘুরছে মাথার উপর। গলুইয়ের সামনে বসে যে দুজন মোল্লা দাঁড় টানছে, তাদের পিঠে শুকনো ঘামের উপর চিকচিক করছে সাদা সাদা লবণের বিন্দু। কাতলা মাছের মতো প্রকাণ্ড মুখখানায় খানিকটা ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলেছে ফরিদ। আর ভয় নেই ঠাকুর, ঝগড়ার চোটেই তুফান পালিয়েছে। যা সওয়ারি তুমি নিয়েছ, মেঘনার সাধ্য নেই এদের গিলে হজম করতে পারে। তা ঠিক, অন্যমনস্কভাবে হেসে বিড়ি ধরালো নরোত্তম। সত্যি হে এক মহা ঝকমারির কাজ। পরোপকার করতে গেলেও বিঘ্ন অনেক, অনেক বিড়ম্বনা। গাঁটের কড়ি খরচা করে সে এদের কলকাতায় নিয়ে যাচ্ছে, কালীঘাটে কালী দর্শনও করাবে, তাতেও তো মিথ্যে নেই কিছু। তারপরে তারপরে যা হবে তার জন্যে তো আর দায়ী করা চলে না নরোত্তমকে। দেশ গায়ে পড়ে থেকে ভিটে কামড়ে মরে যাচ্ছিল সমস্ত, তার চাইতে সহস্র গুণে ভালো।
তাসের গড়া সংসার তো দুর্ভিক্ষের একটা দমকাতেই ভেঙে পড়েছে। ঠুনকো আত্মসম্মান, পেটে ভাত না পড়লে যে তার এতটুকুও দাম নেই, এসব তো নরোত্তম ভালো করেই জানে। তাছাড়া এমন দোষী বা আছে কোনখানে? কলকাতায় যারা এই জীবনকে মেনে নিয়েছে সহজভাবে, কেমন সুখে আছে তারা। শহরের সমস্ত বড়লোক তাদের পায়ের তলায় মাথা বাঁধা দিয়ে বসে আছে। রাত্রির আলোয় তাদের রংমাখা মুখগুলো দেখে অপ্সরা বলে মনে হয়। মুনি ঋষিরও বিভ্রম জাগে তাতে। গায়ে জড়োয়ার গয়না, দামি দামি শাড়ির চটক, ওদের একটা হাসির জন্য মানুষ ভিটে মাটি বন্ধক দেয়। ওদের অবজ্ঞায় অপমানে লাখপতি আত্মহত্যা করে। ঘুঁটে কুড়ানি থেকে রাজরানী হতে পারে সবাই। নরোত্তমের সান্ত্বনা শুধু যৎকিঞ্চিৎ দালালি ছাড়া আর কিছুই নয়। নিঃস্বার্থ সেবাব্রত ছাড়া আর কোন আখ্যা দেওয়া চলে একে? ফরিদ হাসে। ভালো ব্যবসা তোমার ঠাকুর। ধান চাল পাটের চাইতে ঝক্কি ঢের কম, কাঁচা পয়সা অনেক বেশি। আগে জানলে খেয়ে এমন করে নৌকো ঠেলে মরতো। নৌকোর ভিতর দিকে আর চোখে তাকালো নরোত্তম। সন্ত্রস্ত গলায় বললে, চুপ চুপ। ফরিদ তবুও হাসছে, কিন্তু সত্যিই কি হাসছে? ওর চোখ দুটো দেখে নরোত্তমের সন্দেহ হলো। তুমি তো বামুন, সমাজের ইজ্জত বজায় রাখা তোমার কাজ। ঘরের পর ঘর উজাড় করে মেয়েদের বিক্রি করে দিচ্ছ পেশাকরদের কাছে। সমাজের মুখে হাজার বাতির রোশনাই জ্বলে উঠছে নিশ্চয়ই। নরোত্তম জবাব দিল না। কথাটা সে যেন শুনতেই পায়নি। নীরবে চিন্তাকুল মুখে সে শুধু বিড়িটা টেনে চলল। ফরিদের কথায় মাথার মধ্যে হিন্দুত্বের রক্ত চনচন করে উঠল একবার, কিন্তু সাম্প্রদায়িক বিবাদ বাঁধানোর মতো সময়ে এ নয়, মনের অবস্থাও নয়। এই হিংস্র উন্মত্ত নদীর কাণ্ডারি ওই লোকটা ইচ্ছে করলেই পাঁকের মধ্যে নৌকো ফেলে দিয়ে সব শুদ্ধ একসঙ্গে পাতালপুরীতে পৌঁছে দিতে পারে। ফরিদ আবার বললে, ঠাকুর মশাই, মোরে তুমি বেহেস্তে যাবে। নরোত্তম তবু জবাব দিল না। বলছে বলুক, ওসব ছোট কথায় কান দিতে গেলে অনেককাল আগেই সব ছেড়ে ছুড়ে দিয়ে নিশ্চিন্ত হতে হতো। বিপন্ন নারীর একটা সুবন্দোবস্ত করে দিলে পাপ হবে, এমন কথা শাস্ত্রে লেখা নেই কোথাও। কিন্তু ফরিদের সঙ্গে তর্ক করা বৃথা। শাস্ত্রের গভীর রহস্য জবন কেমন করে বুঝবে? মেঘনার মেঘবরণ জল প্রশান্ত মন্থর গতিতে চলেছে সমুদ্রের দিকে। অজস্র হাওয়ায় রাশি রাশি ছোট ছোট ঢেউ উঠছে। নদীর বুকে ফুটছে ফেনার ফুল, যেন কালীয় নাগের হাজার ফনা ছোবল তুলছে একসঙ্গে। মহানাগের কুণ্ডুলির মতো এখানে ওখানে চক্রাকারে উলাস দিচ্ছে শুশুকের দল। নৌকার পচা কাঠ আর জলের একটা মিষ্টি গন্ধে আচ্ছন্ন হয়ে গেছে বাতাস। নৌকার ভেতর থেকে গুনগুন করে একটা গানের আওয়াজের মতো কানে আসছে। সরলার চিৎকার থেমে গেছে, কিন্তু গান গাইছে কে? সাগ্রহে কান পাতল নরোত্তম। না, গান নয়, সুমতি কাঁদছে। তারই চোখের সামনে তার স্বামী এক রাশ বুনো লতা চিবিয়ে ভেদ বমি হয়ে মরেছে। সেই শোকেই কাঁদছে কাঁদছে কাঁদছে। নরোত্তমের মেজাজ যেন সপ্তমে চড়ে যায়। কেন কাঁদে? কার কাছে কাঁদে? কে আছে কান্না শুনবার জন্যে? অথচ সবাই কাঁদছে। মরবার আগে সপ্তমে চেঁচিয়ে কাঁদছে, মরবার সময় অব্যক্ত যন্ত্রণায় গুমরে গুমরে কাঁদছে। তবু ভালো, মরবার পরে মানুষের কান্না শোনা যায় না। তাহলে সে কান্নার শব্দে আকাশ ফেটে চৌচির হয়ে যেত।
গুনগুন করে সুমতি কাঁদছে। নরোত্তমের দু হাতে কান চেপে ধরতে ইচ্ছে করে গলার ভেতর একটা গামছা ঠেসে দিয়ে সে কান্না বন্ধ করে দেয় সুমতির। তাদের পাশের গায়ে একবার একটা খুন দেখেছিল নরোত্তম। সম্পত্তির লোভে বিধবা বড় ভাজের গলার ভেতর একখানা আস্ত থান কাপড় ঠেসে দিয়েছিল ছোট দেবর। মেয়েটার অস্বাভাবিক হাঁয়ের চেহারা দেখে তাকে মানুষ বলে মনে করবার উপায় ছিল না। চিরে যাওয়া গালের দুপাশ দিয়ে ঝরঝর করে রক্ত নেমে তার গলা পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল। উফ, কত রকম বিভৎস ভাবেই যে মরতে পারে মানুষ। এই দুর্ভিক্ষের সময় পূর্ব বাংলার গ্রামে গ্রামে যে তার রং বেরঙের ছবি দেখেছে সে। ঝপ ঝপ ঝপাস পাশ দিয়ে বাহারোদারের একখানা ছিপ পেরিয়ে যাচ্ছে। মেঘনার জল থেকে উঠে আসা প্রেত মূর্তির মতো একদল অস্থিসার মানুষ দুর্বল হাতে দাঁড় টেনে চলেছে। বড় ভাওলেখানা দেখে 12 জোড়া কালি মাখানো চোখ জলজল করে উঠল। সমস্বরে প্রশ্ন এলো, চাল আছে নৌকায়? না। ধান আছে? না। 12 জোড়া হাতের দাঁড়ের টানে ছিপ এসে ভিড়ল ভাউলির গায়ে। পাটাতনের ভিতর থেকে 2-3টে লেজার ফলা ঝিকিয়ে উঠল একসঙ্গে। ধান চাল থাকে তো না দিয়ে এক পা এগুতে পারবে না। হালের মুখে ফরিদ মাঝির পেশি কঠিন হয়ে উঠেছে। হুঁশিয়ার, নৌকায় সব জেনা না। ধান চালের দরকার থাকে অন্য তল্লাটে যাও, একটা দানাও মিলবে না এখানে। পইতে আঁকড়ে ধরে নরোত্তম, দুর্গা নাম জপছে। নৌকার ভেতর থেকে উঠেছে মেয়েদের কান্না। কিন্তু একটিবার ভিতরে উকি দিয়েই 12 জোড়া চোখের আগুন নিভে গেল মুহূর্তের মধ্যে। জাহান্নামে যাও। 12টি কণ্ঠে চাপা অভিসম্পাত। ঝপ ঝপ ঝপাস। 12 দাঁড়ের ছিপ স্রোতের টানে দিগন্তে মিলিয়ে গেল। নরোত্তমের ঠোঁট তখনও থর থর করে কাঁপছে। বড় রক্ষা পাওয়া গেছে এ যাত্রা। প্রাণে আর বল ছিল না, বুকের রক্ত শুকিয়ে গিয়েছিল একেবারে। লেজা দিয়ে ফুঁড়ে নদীর জলে ভাসিয়ে দিলে মা বলতেও নেই, বাপ বলতেও নেই। বেটারা নাকাত নিশ্চয়ই। কুশ্রী কুৎসিত মুখে ফরিদ ভয়ঙ্কর একটা হাসি হাসল। হ্যাঁ ঠাকুর, ওরা ডাকাত, তোমার মতো সাধু ফকির নয়। সাধু ফকির কথাটা কানে গিয়ে লাগে। সন্দিগ্ধ চোখে ফরিদের দিকে তাকালো নরোত্তম। হ্যাঁ, ঠাট্টাই করছে, কিন্তু যা বলে বলেই যাক, উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। পালে জোর বাতাস লেগেছে। তরতর করে ঢেউ কেটে বেরিয়ে চলেছে নৌকো। চরের উপর সাদা কাশবনে চোখাচোখি উঠছে। বহু দূরে কোথা থেকে ভেসে আসছে ঢাকের অস্পষ্ট শব্দ। আজ থেকে কি মহাপুজোর বোধন লাগলো? ওপরে নির্মেঘ নীল আকাশ। বাংলাদেশের শরৎ যেন তার স্নিগ্ধ নীলাঞ্জন আঁখি মেলে দিয়েছে। সোনার শরৎ। ঘরে ঘরে নতুন ধান, নবান্নের শুভ সম্ভাবনা। ফুলে আর পাতায় পদ্মদেখির জল দেখা যায় না। শিশির আর শেফালি ফুলের গন্ধ মেখে বাংলার মাটি যেন শারদীয়া পূজা মণ্ডপ। কিন্তু সে কোন বাংলা? কবেকার বাংলা? কত শতাব্দী আগেকার? এখানে মেঘনার জল কালীয় নাগের নিঃশ্বাসে কালো হয়ে গেছে। এখানে মড়কে জর্জরিত বাংলার বুক থেকে গৃহচ্যুত গৃহলক্ষ্মীরা পণ্য হতে চলেছে শহরের গণিকা পল্লীতে। অভিশপ্ত শরৎ, দুঃস্বপ্নের শরৎ। ভিখারি মহেশ্বরের গৃহিণী আজ কুলত্যাগিনী। নৌকার ভেতর থেকে বেরিয়ে এসে সুখী দাঁড়িয়েছে নরোত্তমের পাশে। তার দু গাল বেয়ে
টপ টপ করে চোখের জল পড়ছে। কি রে সুখী, হলো কি তোর? ঠাকুর মশাই, ছেড়ে দাও আমাকে, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। দু হাতে নরোত্তমের পা জড়িয়ে ধরেছে সুখী। আমি তীর্থ দর্শন করতে চাই না, আমি কলকাতায় যেতে চাই না, আমাকে বাবার কাছে ফিরিয়ে দিয়ে এসো। আহা, কেন পাগলামি করিস? সন্ত্রস্ত হয়ে টেনে পা সরিয়ে নিলে নরোত্তম। বাপের কাছে ফিরে যাবি? কি করবি সেখানে গিয়ে? না খেয়ে শুকিয়ে মরবি যে। মরবো, আমার সেই ভালো ঠাকুর মশাই, আমি কলকাতায় যাব না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। ছেড়ে দেব? সুখীর অসঙ্গত আবদারে বিস্ফারিত চোখে নরোত্তম তার মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। 150 টাকা বাপকে গুনে দিয়ে তবে মেয়েটিকে আনতে হয়েছে। সেই 150 টাকা সুদে আসলে একেবারে বরবাদ হয়ে যাবে। যতই ধর্মে মতি থাকুক না, নরোত্তম দাতা কর্ণের পোষ্যপুত্র নয়। সুধীর চোখ থেকে 1 ফোঁটা জল পড়ল নরোত্তমের পায়ের উপর। কি উষ্ণ জলটা! সমস্ত শরীর তার স্পর্শে যেন চমকে উঠেছে। অপূর্ব সুন্দর সুখীর মুখখানা। নরোত্তমের মনটা হঠাৎ যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। অনেক দূরে নদীর ওপারে গ্রামের আভাস। কত আশা, কত স্বপ্ন দিয়ে গড়া মানুষের আশ্রয়, কিন্তু কি আছে ওখানে? রিক্ত ধানের মরাই ভেঙে মাটিতে পড়েছে, উঠছে শকুন। ওইখানে ফিরে যেতে চায় সুখী। কি করবে গিয়ে? আরো 10 জনের মতো না খেয়ে ছটফট করে মরে যাবে, নয়তো মেঘনার জলে ঝাঁপ দিয়ে পড়ে সমস্ত দুঃখের অবসান করবে। তার চাইতে আচ্ছা, এখন চুপ করে বসতো গিয়ে, ঘাটে নৌকা লাগুক, তারপর দেখা যাবে। কিন্তু ঘাট কোথায়? নদী চলেছে তো চলেইছে, বাঁকের পর বাঁক ঘুরছে, পেছনে ফেলে যাচ্ছে খাড়া পাড়ি, ভেঙে পড়া গ্রাম। সন্ধ্যার আগে আর কোনো বাজার বা গঞ্জ পাওয়া যাবে না। নৌকার ভেতরে কোলাহলের বিরাম নেই। সুমতি কাঁদছে, সরলার ছেলেটা চিৎকার করছে। এক গা দগদগে ঘা নিয়ে ছেলেটা বাঁচবে না। কবে যে চোখ উল্টে শেষ হয়ে যাবে তাও ঠিক নেই। তবু অসীম মমতায় সরলা ওই বিকৃত শিশুটাকে বুকে আঁকড়ে ধরে আছে। বিরক্তিতে নরোত্তমের সমস্ত মনটা বিষাদ আর বর্ণহীন হয়ে যায়। ওদিকে মালিনী সুর টেনে কৃষ্ণযাত্রার গান ধরেছে। দলের মধ্যে ওই মেয়েটা যায় একটু হাসি খুশি। নিজের সম্বন্ধে ভাবনা নেই, দুশ্চিন্তাও নেই কিছু। অল্প বয়সে বিধবা হওয়ার পরে গাঁয়ের অনেকগুলো ছেলের সে মাথা খেয়েছে, এই রকম জনশ্রুতি শুনতে পাওয়া যায়। তাকে আনবার জন্যে নরোত্তমের বেশি কিছু কাঠখড় পোড়াতে হয়নি। এক কথাতেই সে প্রসন্ন মুখে নৌকোয় উঠে এসেছে। মোর কালো রূপে মজিল যে মন, ঝাঁপ দেব কাল ও যমুনায়। মালিনী বেরিয়ে এসে বসেছে ঠিক নরোত্তমের পাশটিতে। জলের রংটি দেখেছো ঠাকুর? ঠিক যেন কালো যমুনা। হ্যাঁ, আমি রাধা হলে ঠিক ওই জলেই ঝাঁপ দিয়ে পড়তাম। অপূর্ব একটা ভঙ্গি করে হাসলো মালিনী। তারপর ঠাকুরের যে পাক্কি হরে গেল। আমার মুখের দিকে একবার তাকালেও দোষ নাকি? না না, অমন কথা কে বলে? জোর করেই হাসবার চেষ্টা করলে নরোত্তম। কিন্তু মতলবটা কি? একটা পান খাওয়াতে পারো না? সকাল থেকে পান না খেয়ে মাথা ধরে গেল যে। এখন কোথায় পাবো পান? একটা ঘাট আসুক, তারপর যা হয় ব্যবস্থা করা যাবে। তুমি বড় বেরসিক ঠাকুর, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তামই না।
চটুল একটা কটাক্ষপাত করে লীলায়িত ভঙ্গিতে ভেতরে চলে গেল মালিনী। নরোত্তম একটার পর একটা বিড়ি টেনে চলেছে বিষণ্ণ মুখে। সুখীর জন্যেই ভাবনা। মেয়েটা চুপ করে বসে নির্নিমেষ চোখ মেলে চেয়ে থাকে জলের দিকে। সরলা, সুমতি কিংবা অন্যান্য মেয়েদের জন্য চিন্তার কিছু নেই। যতই হট্টগোল করুক, শেষ পর্যন্ত নির্বিঘ্নেই ঠিকানায় পৌঁছে দেওয়া চলবে। কিন্তু সুখীকে বিশ্বাস নেই, ওর চোখের জলকেও বিশ্বাস নেই। যখন তখন ঝাঁপ দিয়ে পড়তে পারে মেঘনার কালো জলের মধ্যে, ঘটাতে পারে একটা কেলেঙ্কারি কাণ্ড। তাই নরোত্তম আগে থেকেই সুখীর জন্য একটা ব্যবস্থা করে ফেলেছে। গোলাম মোহাম্মদের সঙ্গে কথা হয়েছে তার। আরও দুটো বাঁক পেরোলেই কাশিপাড়ার চর। সেখানে ঘন কাশবনের ওপারে কি আছে দেখা যায় না। আর সেইখানেই খালের মাথায় মিলিটারি কলোনির ঠিকাদারের নৌকা থাকবার কথা। কিন্তু মনের দিক থেকে কেমন যেন জোর পায় না সে। সুখীর কথা ভাবলেই একটা অন্যায়, একটা বিচিত্র অপরাধ বোধ এসে যেন তাকে আচ্ছন্ন করে দেয়। মেয়েটার মুখখানা সত্যিই ভারী সুন্দর। নরোত্তমের মাঝে মাঝে লোভ হয়। এক একটা দুর্বল মুহূর্তে ভাবে। হঠাৎ নৌকার মধ্যে সরলার তুমুল চিৎকার, কলহের কলরোল নয়, বুক ফাটা ডুকরে কান্না। কি হয়েছে? হলো কি ওখানে? ডাকাত পড়লো নাকি? না, মালিনীর গলা ভেসে এসেছে। না, সরলার ছেলে মরে গেছে। কান্না আর হট্টগোল। তবু নরোত্তমের মনটা খুশি হয়ে উঠেছে, যেন একটা ভার নেমে গেছে চেতনার ওপর থেকে। ছেলেটা মরে গেছে, বোঝা কমেছে একটা। একে একে সবগুলো ছেলেপিলে অমনি করে মরে শেষ হয়ে যেতে পারে না। নৌকার ভার কমে, শান্তি ফিরে আসে অনেকখানি। তাছাড়া চিরযৌবনের রাজ্যে সংবৎসর চাইতে অবৎসর কদর বেশি। মরা ছেলেটাকে সরলা বুক থেকে নামাতে চাচ্ছে না, হাছাড়ি পিছাড়ি কাঁদছে। কাঁদুক, শহরের আলোয় ওই কান্না মিলিয়ে যেতে কতক্ষণ লাগবে? সেখানে চির বসন্তের দেশ। রাত্রির অপ্সরাদের চোখে কখনো জল দেখতে পায় না কেউ। আর ফরিদ তাকিয়ে আছে আকাশের দিকে। তুফানের কোনো সংকেত নেই সেখানে, কিন্তু তার মনের প্রান্তে কালো মেঘ দেখা দিয়েছে। একটা কিছু ভাবছে, কিন্তু স্পষ্ট কোনো রূপ দিতে পারছে না। তীর্থযাত্রীদের নৌকো চলেছে কালীঘাটে দেবতা দর্শনে। কুবেরের পূজা মণ্ডপে নতুন কালের নতুন বলি। কন্ট্রাক্টের টাকায় কেঁপে উঠেছে নারী মাংসের কসাইখানা। নরোত্তমের মতো পরহিতব্রতীর সান্ত্বনা দালালির কয়েকটা টাকা ছাড়া আর কিছুই নয়। মাথার উপরে শরতের নির্মল নীলিমা, দূরে বোধনের বাজনা। অকাল বোধন নয়, আকাল বোধন। কিন্তু কে জাগবে ওই বোধন মন্ত্রে? চৌরঙ্গীর হোটেলে সে আজ রং মাখানো মুখে মদের গিলাসে চুমুক দিয়েছে যে। বাঁকের পর বাঁক ঘুরে চলেছে নৌকো। দূরে যেখানে ঘূর্ণি হাওয়ায় লাল বালি উঠছে, ওইখানে কাশিপাড়ার কাশবন। আস্তে আস্তে নৌকো এসে ভিড়ল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলেন নরোত্তম, দূরে মিলিটারি কলোনির ঠিকাদারের নৌকোর মাস্তুল ঠিক আছে। সুখী, এই সুখী! প্রত্যাশায় সমুজ্জ্বল মুখে সুখী এসে দাঁড়ালো। গালের দুপাশে শুকিয়ে যাওয়া অশ্রুর চিহ্ন। নরোত্তম কানে কানে বললে, এখানে তোকে নামিয়ে দিলে চলে যেতে পারবি? নদীর পাড় দিয়েই সোজা রাস্তা। অগ্রপশ্চাৎ ভাবার মতো মনের অবস্থা নয় সুখীর। সমস্ত প্রাণ তার চিৎকার করে কাঁদছে। বাবাকে ছেড়ে সে থাকতে পারে না, থাকতে পারে না তার ছোট ভাইটিকে ছেড়ে। না খেয়ে যদি মরতে হয়, সবাই একসঙ্গেই মরবে।
তবু সে যাবে না কলকাতায়। মা কালী দর্শন করে তার কোনো লাভ নেই। ঘন জঙ্গল আর কাশবন, ওপারে দৃষ্টি চলে। নরোত্তম বললে, চল তোকে পথ দেখিয়ে দিয়ে আসি। নদীর ধারে উঠলেই সোজা সড়ক। কাশবনের মধ্যে অদৃশ্য হলো দুজনে। নরোত্তম বললে, একটু দাঁড়াও মাঝি ভাই, আমি আসছি। কিন্তু ফরিদ নিদারুণ ভয়ে চমকে উঠেছে। সমস্ত মাথাটা ঝিমঝিম করছে তার। হে কি কি করছে সে? যে অস্ত্রে শান দিচ্ছে একদিন, সে অস্ত্র কি ওর নিজের গলাতেই এসে লাগতে পারে না? গ্রামে তারও স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে। আজ যদি সে মরে যায়, কাল টাকার লোভে আর একজন যে এমনি করে তাদের নিয়ে মেঘনা পাড়ি দেবে না, কে বলতে পারে? ফরিদের সমস্ত শিরা স্নায়ুর মধ্যে আগুন জ্বলে গেল। নরোত্তম ঠাকুরের মতো লোকের অভাব হয় না কোথাও, কোনো দিন। ভয়ঙ্কর মুখখানাকে আরো ভয়ঙ্কর করে ফরিদ হাঁক দিলে মাল্লাদের, রহিম, কামাল, এদিকে আয় দেখি, তামাক শাস্তা এক ছিলিম। কাশবনের ওপারে রহস্যময় নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে সুখীর আর্ত চিৎকার, ছাড়ো ছাড়ো, বাঁচাও! চমকে ফরিদের হাত থেকে আগুন শুদ্ধ কলকেটা পড়ে গেল মেঘনার জলের মধ্যে। হে কার কান্না! মনে হলো তার মেয়েই যেন চিৎকার করে কেঁদে উঠেছে। তার মেয়ে, তার স্ত্রী, আরো কতজন! কিন্তু পরক্ষণেই সব নিস্তব্ধ। আর কাশবন ঠেলে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে নরোত্তম। মাঝি, মাঝি, শিগগির নৌকা ছেড়ে দাও, মস্ত কুমির! কাশবন থেকে বেরিয়ে সুখীকে মুখে নিয়ে জলে নেমে গেল। মেয়েরা একসঙ্গে আতঙ্কে কিলবিল করে উঠেছে। এমনকি সরলার কান্না পর্যন্ত গিয়েছে থেমে। কুমির? হ্যাঁ হ্যাঁ, মস্ত কুমির। গোলাম মোহাম্মদের দেওয়া নোটগুলো ট্যাঁকে গুছতে গুছতে নরোত্তম লাফিয়ে উঠে পড়ল নৌকাতে। আর এখানে দাঁড়িয়ে কাজ নেই। হায় হায়, সুখীর কপালে এই ছিল। ছইয়ের উপর থেকে লম্বা একখানা লগি টেনে নিল ফরিদ। কুৎসিত মুখে একটা অমানুষিক হাসি হাসল। কত বড় কুমির ঠাকুরমশাই, কি নাম? নরোত্তম কিছু একটা জবাব দেওয়ার আগেই প্রচন্ড বেগে লগির ধারালো খোঁচা তার চোখে এসে লাগলো। উল্টে নৌকা থেকে কাদার বালির মধ্যে মুখ থুবড়ে পড়ে গেল নরোত্তম। একটা চোখ কেটে দর দর করে রক্ত পড়ছে, আর একটা অন্ধ হয়ে গেছে কচকচে বালিতে। ভাউলি নৌকো ততক্ষণে হথই জলে। দূর থেকে ফরিদের করকরে গলা কানে ভেসে এলো, এতখানি সহ্য হয় না ঠাকুর মশাই, না খেয়ে মরে তো মরুক, তবু গাঁয়ের মেয়ে গাঁয়েই ফিরিয়ে নিয়ে যাব। মূর্ছিতের মতো একরাশ জল কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল নরোত্তম। উঠবার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। ওদিকে অদূরে জলের মধ্যে ভেসে উঠেছে পোড়া কাঠের মতো একখানা প্রকাণ্ড মুখ। তার দুটো চোখে জ্বলন্ত ক্ষুধা নিয়ে নরোত্তমকে লক্ষ্য করছে। অন্ধ না হলে নরোত্তম দেখতে পেত ওটা সত্যি সত্যি কুমির।